বন্ধুরা, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রিয় রাজ্য ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে। কেন বলছি এই কথাটা? আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা এবং আইপিএফটি, তারা আমাদের এই প্রিয় রাজ্যকে কি বলে? ত্রিপুরাল্যান্ড। আরেকটা দল বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আর আরেকটা দল বলে নো ত্রিপুরাল্যান্ড। এরা ত্রিপুরা রাজ্যকে ত্রিপুরা বলে না। ত্রিপুরা রাজ্যের ইতিহাস, এই ত্রিপুরা রাজ্যের মানুষের ঐতিহ্য, এই ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি এটাকে মানে না। এই তাই গত 8 বছর ধরে কিভাবে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা বামপন্থী ফ্রন্ট সরকার, গণমুক্তি পরিষদ, আরো অসংখ্য গণতান্ত্রিক সংগঠন যে রক্ত ঘাম ফেলে তিলে তিলে এই ত্রিপুরা রাজ্যকে গড়ে তুলেছে, এটাকে ধ্বংস তারা করছে। প্রতিদিন এটাকে টুকরো টুকরো করছে, দুর্বল করছে। কিন্তু মানুষ তাদের উদ্দেশ্য, তাদের চেহারা, তাদের মতলব, তারা যতই নতুন নতুন স্লোগান তোলক, মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, নতুন করে ক্ষমতা দখলের জন্য চেষ্টা করুক, পারছে না। তাই আমরা কি লক্ষ্য করছি? আমরা আজকে এই জনসভাতে আপনাদেরকে আহ্বান জানিয়েছে, আমরা কাউকে বিনা পয়সায় গাড়ি দিতে পারিনি, ভাড়া দিতে পারিনি, খাওয়া দিতে পারিনি। কোথাও কোথাও বিগত দিনগুলোতে এরকম যদি আমাদের কর্মসূচি হয়, নানা রকমের বাধা বিপত্তি হয়, সব সময় যে ক্ষতির স্বীকার করে এই ত্রিপুরার যে গণতান্ত্রিক অংশের মানুষরা গণতন্ত্র উদ্ধার পুনরুদ্ধারের সংকল্প গ্রহণ করে, শুধু আজকে গণমুক্তি পরিষদের এই সমাবেশে নয়, কৃষকদের, ক্ষেতমজুরদের, নারীদের, শ্রমিকদের, তার উপর আক্রমণ সংঘটিত হয়। আমরা সেরকম ভাবে সবাইকে আমরা দেখভাল করতে পারি না। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের এই শাসকবর্গ যারা বলে আমরা আগামী 25 বছর, 40 বছর, 50 বছর ত্রিপুরা রাজ্য থাকব, যারা বলে এই ত্রিপুরা রাজ্যকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডে পরিণত করব, গোটা উত্তর পূর্বাঞ্চলকে ত্রিপুরা রাজ্যের সাথে বাঁধব, আরো নানা কথা বলেন। কিন্তু আমরা কি লক্ষ্য করি? তাদের সে সমাবেশগুলো করতে গিয়ে ওই ধলাই জেলার ছামনো হোক বা ছলেংটা, উত্তর জেলার কাঞ্চনপুর হোক বা আনন্দবাজার, দক্ষিণ জেলার ওই জুলাইবাড়ি হোক বা সাবরুম, কোথাও সুতা বিলি করতে হয়, কম্বল বিলি করতে হয়, নগদ টাকা দিতে হয়। সুতা, কম্বল, নগদ টাকা বিলি করার পরও যখন মানুষকে টানতে পারছে না, চোখ রাঙাতে হয়, ক্ষমতার অপব্যবহার করে এদের শাসাতে হয়।
যদি আমাদের মিছিলে না আসো, আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করো না করো, তোমরা কাজ পাবে না, ঘর পাবে না, রেশন পাবে না, বিপিএল কার্ড কেটে দেওয়া হবে। কিন্তু তারপরও এরা ঠিক রকম ভাবে সেরকম ভাবে জমাতে পারে না। এই রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণে, ভবন প্রাঙ্গণে গত 13ই ডিসেম্বর এখানে শাসক দলের বিশাল সভা হয়েছে। সেই বিশাল সভা আমাদের এই সভার অর্ধেক নয়, সেই সভার অর্ধেক চেয়ার খালি। কেন? মানুষ তাদেরকে ভালোবেসে, তাদের কর্মকাণ্ডকে পছন্দ করে, তাদের নীতিকে ভালোবেসে মানুষ আসেন না, তাদেরকে আসতে বাধ্য করা হয়। কিন্তু আজকে আপনারা এখানে এসেছেন, কেন এসেছেন? গণমুক্তি পরিষদ তো আপনাদেরকে গাড়ি ভাড়া, খাওয়া, অনেক গরিব মানুষ, জুমিয়া, কৃষক, ক্ষেতমজুর আজকে এখানে আসতে গিয়ে সারাদিনের মজুরি খোয়া নিয়ে গেছে, আমরা পুষিয়ে দিতে পারবো না। আপনারা এসেছেন দায়বদ্ধতা থেকে, সেই ভালোবাসা থেকে, নিজের এবং সন্তানদের এবং গোটা ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ যেরকম ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনারা আজকে এখানে এসেছেন। এটাই গণতান্ত্রিক চেতনা। আমার আগের বক্তারা, আমাদের সভাপতি কমরেড নরেশ জমাতিয়া, আমাদের সাধারণ সম্পাদক কমরেড রাধাচরণ দেববর্মা, আমাদের অন্যতম বক্তা কমরেড বৃন্দা কারাত সারা দেশের অভিজ্ঞতা নিয়ে এই কথাগুলি সেখানে বলে গেছেন যে আমাদের দেশ চালাচ্ছে আরএসএস এর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নামে একটা পার্টি। ভারতীয় জনতা পার্টি, এই দলের আলাদা কোনো নীতি নেই। আরএসএস যে মনোবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হয়, সে আরএসএস এর অঙ্গুলি হেলনে, এদের নির্দেশে, এদের আদেশে ভারতীয় জনতা পার্টি চলে। ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পঞ্চায়েত, সমস্ত জায়গাতে সে নীতি প্রচলিত হয়। সে আরএসএস এর স্লোগান কি? ভারতবর্ষে একমাত্র হিন্দিভাষীদের, একমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের। এই হিন্দু মানে আমাদের অনেকেই যারা হিন্দু বা সনাতনী, সে হিন্দু না। তাদের হিন্দুত্বের সাথে এদেশের প্রকৃত যারা হিন্দু ধর্মী, তাদের ধর্মের সাথে তাদের হিন্দুত্বের কোনো মিল নেই। কাজে তাদের স্লোগান হিন্দু, হিন্দি, হিন্দুস্থান। এই হিন্দি, হিন্দু, হিন্দুস্থানে আদিবাসী, তফসিলি জাতি, ধর্মীয় সংখ্যালঘু আর সমাজের যারা অর্ধেক জনসংখ্যায় নারী, নারীদের মর্যাদা, নারীদের অবস্থান, নারীদের মূল্য এই আরএসএস এর অভিধানে নেই। সেই পথেই আজকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার, দিল্লিতে গতকাল থেকে বাজেট অধিবেশন শুরু হয়েছে। সেই বাজেটে আদিবাসীদের, তপশিলীদের, ধর্মীয় সংখ্যালঘুদের, মহিলাদের, তাদের জন্য মুখরোচক এরকম কিছু স্লোগান ছাড়া, স্কিম ছাড়া প্রকৃত অর্থে এই মহান ভারতবর্ষকে কিভাবে গড়তে হবে, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে,
গত 11 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাদের বাজেট নীতিগুলো ছিল না। তো স্বাভাবিক তাদের দ্বারা পরিচালিত রাজ্য সরকার বিপ্লব দেব থেকে শুরু করে বর্তমান ডক্টর মানিক সাহা নেতৃত্বে, সেখানে এ রাজ্যের সার্বিক বিকাশে কি ট্রাইবেল, কি নন ট্রাইবেল, কি এসসি, কি ওবিসি, কি ধর্মীয় সংখ্যালঘু, কি মহিলাদের জন্য সেরকম ব্যবস্থা থাকবে কোত্থেকে? আজকে আমরা দেখছি এডিসি এলাকা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখন প্রায় 2 দিন অন্তর অন্তর কাঞ্চনপুর যাচ্ছেন, ওই লংথরা ভ্যালি যাচ্ছেন, অমরপুর যাচ্ছেন, করবুক যাচ্ছেন, মান্দাই যাচ্ছেন, খুমলং যাচ্ছেন। ভালো, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যদি মন্ত্রীরা এইভাবে গ্রামে যান, আমরা যখন বামফ্রন্ট সরকার আমাদের ছিল, আমরা যেতাম, কথা বলতাম, মানুষের সাথে বসে তাদের পরামর্শ শুনতাম। এটা বামপন্থীরাই হন, যে পন্থী হন, তারা যদি যান ভালো। একদিন তো যাননি, কি বলছেন? সেখানে গিয়ে যেহেতু ত্রিপুরাজ্যের পত্রিকাগুলো সরকারের বিজ্ঞাপন দিয়ে চলতে হয়, এদের বক্তব্যকে যদি সেরকম ভাবে খুব গুরুত্ব দিয়ে না ছাপে, বড় বড় শিরোনাম করে আবার বিজ্ঞাপন কেটে দেবে, সে আশঙ্কায় ছবি টবি দিয়ে মুখ্যমন্ত্রীর মুখে অনেক ভালো ভালো শব্দ বসিয়ে প্রচার হয়। কি বলে? ত্রিপুরাজ্যের এডিসি এলাকা মানে ট্রাইবেল এলাকা, মোট এলাকার প্রায় 3 ভাগের 2 ভাগ, 65 থেকে 66%। কাজে বাজেটের 3 ভাগের 2 ভাগ টাকা এই এডিসি এলাকায় খরচ হবে। ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের উন্নতি না হলে ত্রিপুরাজ্যের উন্নতি হবে না, যেহেতু তারা পশ্চাৎপদ। ভালো কথা, কিন্তু বন্ধুরা, বিগত 8 বছরের অভিজ্ঞতায় আমাদের কি বলে, আমরা কি লক্ষ্য করছি? এই ট্রাইবেল এলাকাতে রাজ্য সরকারের বাজেটে নতুন একটা স্কুল হয়েছে, নতুন একটা হাসপাতাল হয়েছে, নতুন একটা রাস্তা হয়েছে, নতুন কোন যে দপ্তরগুলো রাজ্যের জনগণের বিকাশে কাজ করে সেই ধরনের কোন দপ্তরের অফিস খুলেছে? খুলেনি। টাকা কোথায়? যে যত সামান্য টাকা বরাদ্দ হয় সেগুলো লুটপাট হয়ে চলে যায়। এ কথা কে বলছে? কারা বলছে? আমি জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম এর নেতা, গণমুক্তি পরিষদ, আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের নেতা বললে তো বলবে ওরা বিরোধী। জিতেন্দ্র চৌধুরী আবার বিরোধী দল নেতা, তিনি সরকারের বিরুদ্ধে ছাড়া আর কি বলবেন? কিন্তু কে বলছে? এই মন্ত্রিসভার অন্যতম শরিক কারা? এডিসি, এই ত্রিপুরা মথা। অন্যতম শরিক আইপিএফটি। হর বক্ত সব জায়গাতে এডিসির অধিবেশনে এবং হাটে ঘাটে বাজারে যেখানে তাদের কর্মসূচি তারা বলছে এডিসির টাকা নেই, এডিসির কর্মচারীদের বেতন দিতে পারছে না, পেনশন দিতে পারছে না। এডিসিতে রাজ্য সরকারের যেমন বিভিন্ন দপ্তরে প্রায় 60,000 পদ শূন্য পড়ে আছে, এই সরকার পূরণ করে না। এডিসিতেও প্রায় 5 থেকে 6,000 শূন্য পদ পড়ে আছে, করে না। এডিসি কি বলে? রাজ্য সরকার টাকা দেয় না, রাজ্য সরকার বিমাতৃসুলভ আচরণ করে।
তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, গত 13 ডিসেম্বর এই রবীন্দ্র ভবন শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এখানে দাঁড়িয়েও আপনি কুম্ভীরাস্ত্র ফেলেছেন। গত পরশুদিনও দক্ষিণ ত্রিপুরার জুলাইবারে আর বেতাগা সাবরুমের বেতাগাতে গিয়ে কুম্ভীরাস্ত্র ফেলেছেন। আমি বহুত টাকা দিতে চাই, বহুত টাকা দিয়েছে। তাহলে সেই টাকা কেন এডিসি রাস্তায় দেখা যায় না? এডিসির পানীয় জলের প্রকল্পে দেখা যায় না? কাগজে পত্রে বলছেন ত্রিপুরাজ্যের 85% বাড়িতে পাইপলাইন দিয়ে নল দিয়ে আপনারা বিশুদ্ধ পানীয় জল দিচ্ছেন। আছে এই ত্রিপুরাজ্যের পাহাড়ি এলাকা কেন সমতল এলাকাতেও এই টাকার বরাদ্দ হলেও সেই টাকা চলে যায় আপনাদের কার্যকর্তা দেবতুল্য কিছু লোক, যাদের হাত ধরে ছাপ্পা ভোট দিয়ে ভোট রেগিং করে ভোট ক্যাপচার করে বিরোধী দলের পার্টি অফিস পুড়িয়ে মিছিল মিটিং আক্রমণ করে তাদেরকে বলেছেন আমরা যদি সরকার আসতে পারি তোমাদের সবার চাকরি হবে। চাকরি তো হয় না, বিজেপির আমলে তো চাকরি হবে না কখনো। আর কাজেই এদেরকে লুটে পটে খাওয়ার জন্য লাইসেন্স দিয়ে দিয়েছেন। এরা এখন রাস্তা গিলছে, এরা এখন পুকুর গিলছে, সরকারি অফিস সব গিলছে। আর ডাকাতদের মধ্যে যখন লুটপাট করে মারামারি হয়, প্রতিদিন কৈলাসহরে, কুমারঘাটে, উদয়পুরে, সুনামুরাতে, বিশালগড়ে আমরা কি দেখি? মথা আর বিজেপির মারামারি, বিজেপি মারামারি। এই মারামারি, এই সংঘাত, এই বিরোধ নীতির প্রশ্নে না, কর্মসূচির প্রশ্নে না, গণতন্ত্রের প্রশ্নে না। এই মারামারি ত্রিপুরাজ্যের 44 লক্ষ মানুষের স্বার্থে না। এই মারামারি শুধুমাত্র লুটের বখরা। এই জায়গায় আজকে ত্রিপুরাজ্যের মধ্যে নিয়ে গেছে বিজেপি এবং তার এই দুই শরিক বন্ধুরা। কাজী গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক দল এবং বিজেপি মোথা আইপিএফের ভেতরেও যারা গণতন্ত্রকে ভালোবাসেন, রাজ্যের উন্নয়ন চান, শান্তি চান, এ রাজ্যের প্রগতি ফিরে আসুক, এ রাজ্যের উন্নতির চাকা আবার সামনের দিকে চলুক, আমাদের সকলের দায়িত্ব এই জনবিরোধী, অনৈতিক, অগণতান্ত্রিক জোটকে প্রতিহত করে গণতন্ত্রের পতাকাকে আবার পুনরায় উদ্দিন করা। আজকে এই সমাবেশের মধ্য দিয়ে আপনাদের সে অঙ্গীকার, আপনাদের সে ইচ্ছা প্রত্যয় এটা প্রকাশ করেছেন। বন্ধুরা, একটু আগে কমরেড বৃন্দাদি বলেছেন এই গত কটা দিনের কয়েকটা জনসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাভাবিক তার দলের যারা সাকরেতরা উপজাতি বা ট্রাইবেল এলাকাতে গেলে পরে তার দলের ট্রাইবেল নেতাদের নিয়ে যান, নিয়ে যাবেনই, এটা অন্যায় কিছু না। তাদের সাধারণ সম্পাদক, তাদের সহ সভাপতি, কেউ কেউ এমপি টেমপিও হয়েছেন, আগামী দিন আরো বড় নেতা হওয়ার স্বপ্ন দেখেন। ঠিক আছে, এটা গণতান্ত্রিক অধিকার। তাদের নেতাদের নিয়ে যে অংশে মানুষের কাছে এই বক্তৃতা করছেন সে অংশে মানুষের কাছে বক্তৃতা তুলে ধরার জন্য তাদের নিয়ে যাবেন, এটা স্বাভাবিক। এখানে কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় সেখানে বলছি না।
কি বলছে? গত 5 বছর ধরে খুমলুং এডিসি ঠিক চলছে না, লুট চলছে, লুট না ডাকাতি চলছে। খুমলুঙে তিপ্রামথার যে প্রশাসন, তাদেরকে ভারতীয় হিসাব রক্ষী দিয়ে সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া, ভারত সরকার থেকে এই দেশের সব সরকার, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অবধি তার প্রতিটি টাকা, প্রতিটি পয়সা ঠিকভাবে খরচ হচ্ছে কিনা, আইন মাফিক খরচ হচ্ছে কিনা তা পরীক্ষা করা। এরা যদি দেখে সেখানে অনিয়ম হয়েছে, তখন তাদেরকে নোটিশ দেয়, সে খরচ সম্পর্কে প্রশ্ন তুলে। এই সিএজি আমাদের সময়ে তো আমরা দীর্ঘদিন চালিয়েছি। কমরেড রাধাচরণ দেববর্মা, এখানে কমরেড রঞ্জিত দেববর্মা, সিএম চেয়ারম্যান তারা আছেন। এরকম ভাবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিএজি বা এজি তাদের চাহিদা মতো যখনই কোনো হিসাব সম্পর্কে, খরচ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হয়েছে। কিভাবে খরচ হয়েছে, কেন খরচ হয়েছে, কোন পদ্ধতি অনুসরণ করে। এখানে বিজেপির নেতারা বলছেন তিপ্রামথা পরিচালিত এডিসি কোন হিসাবের তোয়াক্কা করছে না, নিয়মের তোয়াক্কা করছে না, 9-6 করছে। এক চেয়ারম্যানের জায়গাতে 7 চেয়ারম্যান নিয়োগ করে, টেন্ডার করে না। রাজ্যের যারা টেন্ডার করে, এডিসি এলাকার যুবকরা যারা কাজ পাওয়ার আগ্রহী, তারা কাজ পায় না, সে কাজ বিক্রি হয়ে যায় ওই গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, আসামের কন্ট্রাক্টরদের কাছে। এই জন্য এডিসিকে নোটিশ করা হয়েছে। এডিসি নাকি জবাব দেয় না, বলছেন সামনে এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 28টা সিট দখল করবে। 28টা সিটে এডিসির জনগণকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন না, বলছেন আমরা দখল করব। অর্থ কি? দখল মানে কি? আমরা রিগিং করব, ছাপ্পা ভোট দিয়ে আমরা ওই অন্য রাজ্যে যেরকম ভাবে ক্ষমতা দখল তাই করব। তার ইঙ্গিত কে বলছেন? মুখ্যমন্ত্রী এবং তাবর তাবর নেতারা বলছেন 28টা সিট দখল করে এডিসিতে আমরা সিএজি পাঠাবো, এজি পাঠাবো, পরীক্ষা নিরীক্ষা করে যারা এইভাবে দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, এদের সবকে জেলে ঢুকাবো, কেউ জেল থেকে রেহাই পাবে না। একদিক থেকে এই বক্তব্যের সমর্থন করি আমরা, এই বক্তব্য আমিও সমর্থন করি। হ্যাঁ, জনগণের টাকা, রাজ্য সরকারের যে কোনো দপ্তরে হোক বা এডিসি, এই টাকা জনগণের টাকা, জনগণের দেয় ট্যাক্সের টাকা। এই টাকা এমএলএ, মন্ত্রী, এডিসি মেম্বার, রাজ্য সরকার এডিসি কেউ 9-6 করতে পারে না। তো এডিসিতে তোমার ক্ষমতায় আসতে হবে কেন? বিজেপিকে ভোটের জন্য অপেক্ষা করতে হবে কেন? গত 4.5 বছর ভারতীয় জনতা পার্টি নেতাদের কাছ থেকে, মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই প্রসঙ্গে কোনো টু শব্দ নাই কেন? কেন নাই? কাজেই এই বক্তব্যকে যেমন সমর্থন করি, সমর্থন করেই বলতে চাই, রাজ্য সরকার তো এখনো এডিসিতে তদন্ত কমিশন বসাতে পারে। এডিসিতে যে সমস্ত অফিসার কাজ করেন, চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রিন্সিপাল অফিসার,
তার বেশিরভাগই তো রাজ্য সরকারের আইএএস অফিসার, টিসিএস অফিসার। তার নিয়ন্ত্রণ কার হাতে? তার নিয়ন্ত্রণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করেননি? তাহলে কলমে আপনি দায়ী নন? গত 5 বছর তীব্রমথা এডিসিতে যে টাকা লুট করেছে, এই লুটের তার জন্য দায়ী আপনারা নন? আপনারাও তার জবাব দেবেন কি? তার সাথে বলতে চাই, আপনারা এডিসিকে বলছেন সোচ, বড় বড় ছিদ্র। রাজ্য সরকার দপ্তর, পঞ্চায়েত থেকে ভিলেজ কমিটি থেকে